লেখিকা রেণু পালিতের সৎ মায়ের চিঠি। মিশু আজ দেবীপুরে এসেছে মাকে সাথে করে নিয়ে যেতে। মাকে নিয়ে মানেশ্বরে নিজের কাছে রাখবে। সাথে মিশুর বর দেবও এসেছে। ওরা ভালোবাসা করে বিয়ে করেছে। দেব আইপিএস অফিসার আর মিশু স্টেট ব্যাংকে চাকরি করে। দেবকে মিশু বিয়ের আগেই বলে রেখেছিল, আমার ছোট বোনের কানাডায় বিয়ে হয়েছে, মা নিশ্চয়ই ওখানে গিয়ে থাকবে না, আর আমিও মাকে একা একা দেবীপুরে থাকতে দেব না, কখন কি হয়ে যাবে। তাই আমাদের বিয়ের পর মাকে কিন্তু আমাদের কাছেই এনে রাখব। দেবও সব শুনে বলে, ভালোই হবে, আমারও মা বাবা কেউই বেঁচে নেই, তাই মাথার উপর একজন অভিভাবক থাকলে ভালোই হবে। মিশু মাকে আগেই ফোন করে বলে দিয়েছিল, মা তুমি কিন্তু সব গুছিয়ে রেখো, আমরা হানিমুন থেকে এসে পরের দিন সকালে গিয়ে তোমাকে নিয়ে আসব। সেই কথা অনুযায়ী মিশু বরকে নিয়ে দেবীপুর এসেছে মাকে নিয়ে যেতে। মিশু গাড়ি থেকে নেমে ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজায় তালা দেওয়া। 2 ঘর ভাড়াটে আছে মিশুদের বাড়িতে। মিশু এক ঘরে গিয়ে নক করতেই ওই ঘরের দিদা বেরিয়ে এসে বলল, ওমা মিশু এসেছিস, দাঁড়া আমি চাবি নিয়ে আসি। তোর মা ভোরবেলায় আমার হাতে চাবি দিয়ে বলে গেছে তুই এলে বলতে, হঠাৎ তোর মায়ের মামাতো বোন অসুস্থ হয়ে পড়েছে, তাই ওনাকে দেখতে গেছে। এই নে চাবি নিয়ে যা ঘরে। দিদার মুখে মা বাড়িতে নেই শুনে মিশু খুব রাগ করল মায়ের উপরে। মা যদি আগেই জানিয়ে দিত তাহলে আজ ওরা না এলেও পারত। মাকে মিশু সেই ছোটবেলা থেকেই দেখে এসেছে খুব দায়িত্বশীল, কিন্তু আজ কেন মা এইরকম করল? মা কোথায় গেছে জানতে মিশু মাকে ফোন করল। ফোন বেজে যাচ্ছে কিন্তু মা ফোন তুলছে না। মিশু তালা খুলে ঘরে ঢুকে দেখে দরজার কাছে একটা টেবিল, আর সেই টেবিলের উপর 2টো সাদা খাম আর মায়ের ফোনটা রাখা আছে। তার মানে মা ফোন নিয়ে যায়নি। হঠাৎ এক অজানা আশঙ্কায় মিশুর বুকের ভেতর কেঁপে উঠল। আর একটু হলে মিশু পড়েই যেত। দেব দেখতে পেয়ে ধরে নিয়েছে। টেবিলের উপর খাম 2টো এমনভাবে রাখা আছে যাতে যে কেউ ঘরে ঢুকলেই চোখে পড়বে। মিশু কাপা হাতে একখানা খাম তুলে নিয়ে খুলে দেখে খামের মধ্যে বাড়ির দলিল আছে। তাতে লেখা, তিথি দেবী অর্থাৎ মিশুর মা এই বাড়ি আর যা কিছু অল্প টাকা পয়সা আছে সব মিশুকে দিয়ে গেছে। এবার পরের খামটাও মিশু একটানে খুলে ফেলল। এটা একটা চিঠি, মিশুকে লেখা তিথি দেবীর চিঠি। চিঠিটা পড়তে মিশুর কেন জানি হাত পা কাঁপছিল। দেব মিশুকে কাঁপতে দেখে একটা চেয়ারে বসিয়ে দিয়ে বলে, তুমি এই চেয়ারে বসো, তারপর পড়ে দেখো কি লেখা আছে চিঠিতে। চিঠিতে লেখা, মিশু মা আমার, আশা করি দেব আর তুই নিশ্চয়ই ভালো আছিস। এই চিঠিটা আমি তোকে লিখছি অনেক কারণে। সেদিন রাতে তোর মামি মাসির কথা শুনে আমি তোকে এই চিঠিটা লিখতে বাধ্য হয়েছি। জানি চিঠিটা পেলে তুই আমার উপর খুব রাগ করবি। আমার উপর রাগ করিস না মা, আমার অনুরোধ, তুই চিঠিটা একটু ধৈর্য নিয়ে পড়িস। আমি আমার মামাতো বোনকে দেখতে আসিনি, আমি মিথ্যা কথা বলে এসেছি দিদার কাছে। তুই যখন চিঠিটা পড়বি তখন আমি অনেক দূরে। একটা কথা বলি মা, তুই যদি সত্যি আমাকে তোর মা বলে মনে করিস তাহলে কিন্তু তুই আমাকে কখনো খোঁজার চেষ্টা করিস না। শোন মিশু, সবাই বলে সৎমা সৎমাই হয়, নিজের মায়ের মতো হয় না। কথাটা সত্যি, তবে এই কথাটা শুনলে আমার ভীষণ কষ্ট হয় রে। আমি অন্য সবার কথা জানি না, আমি আমার নিজের কথা দিয়ে বলছি। মিশু, তোর বাবার সাথে আমার যখন বিয়ে হয় তখন তোর বয়স ছিল মাত্র 8 মাস। তোকে জন্ম দিতে গিয়ে তোর মা মারা যায়। তোর বাবা তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিল। লোকমুখে শুনেছি তোর বাবা তোর মাকে ভীষণ ভালোবাসতো। তোর বাবা দ্বিতীয় বিয়ে করতে চায়নি। তোর দেখাশোনা করার জন্য
তোর বাবাকে তোর পিসি ঠাম্মি শপথ দিয়ে বিয়ে করিয়েছেন। ছোটবেলায় বাবাকে হারিয়ে আমি আর মা মামার আশ্রয়ে বড় হয়েছি, তাই দোজবরে বিয়ে করার ইচ্ছা না থাকলেও মামার আর মায়ের অনুরোধে বিয়ে বসতে রাজি হয়েছি। কারণ আমি বিয়ে বসতে রাজি না হওয়ায় মা বলেছিল, বেইমান মেয়ে, মামার খেয়েছিস, মামার পড়েছিস, আর এখন মামার সাথে বেইমানি। এমনিতেই কদিন থেকে বিপত্নিক মামার শরীরটাও ভালো যাচ্ছিল না, তাই মামা চেয়েছে মামা থাকতে থাকতেই বিয়েটা দিয়ে যাক। অর্থহীন মামা তাই দাবিহীন পাত্র পেয়ে আমার হাত ধরে অনুরোধ করাতে আমিও এক মুঠো ভাতের জন্য বাধ্য হয়ে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। কারণ মামা ছাড়া আমাদের আর কেউ নেই। আমার বিয়ে মন্দিরে হয়েছে। বিয়ের পর যখন এই বাড়িতে এলাম, দেখলাম তোর পিসি ঠাম্মি আড়ম্বরহীন নামমাত্র বরণ করে ঘরে ঢোকালো আমাকে। তখন তোর বাবার পিসি অর্থাৎ তোর পিসি ঠাম্মি এই বাড়িতেই থাকতো। ঘরে ঢুকে আমি মাত্র পরনের কাপড়টা চেঞ্জ করতে যাচ্ছিলাম, আর অমনি তোর পিসি ঠাম্মি এই নাও তোমার মেয়েকে বলে তোকে আমার কোলে দিয়ে চলে গেলেন। বিয়ে উপলক্ষে তোর নিজের পিসিও এসেছিল এখানে কদিনের জন্য। উনি দেখে বলেন, পিসিমা, তিথি যখন বউ হয়ে আর মিশুর মা হয়ে এই বাড়িতে এসেছে, তখন তো ওকেই সব করতে হবে, কিন্তু এখন কাপড়টা তো একটু চেঞ্জ করতে দাও। এই বলে তোর পিসি আমার কোল থেকে তোকে নিয়ে গেল। সত্যি বলছি, আমার যে তখন রাগ হয়নি তা নয়। মনে মনে ভাবছিলাম, এইমাত্র এলাম, কাপড় চেঞ্জ করলাম না, কারোর সাথে পরিচয়ও হলো না, আর আমার কোলে একটা বাচ্চা ধরিয়ে দিল। তোর নাম তোর বাবা রেখেছে মিশু, তোর বাবার আর তোর মায়ের নাম মিলিয়ে রেখেছে। তোর মায়ের নাম ছিল মিলি আর তোর বাবার নাম শুভজিৎ। এর থেকে মিশু, এই 2 দিনে সবাই একটা জিনিস খেয়াল করলো, তুই যখন কাঁদতি তখন কেউ যদি তোকে আমার কোলে দিয়ে যেত, তুই কেন জানি একেবারেই চুপ হয়ে থাকতি। একদিন পর আমার শুভরাত্রি ছিল না, কোনো আড়ম্বরপূর্ণ সাজানো বিছানার শুভরাত্রি না। আমি খেয়ে তোকে কোলে নিয়ে বিছানায় বসেছিলাম। তোর বাবা বাইরে কোথাও গেছিল, আমি একা বিছানায় বসেছিলাম আর আমার নিজের কপালের কথা নিজেই ভাবছিলাম। তুই তোর পিসি আর পিসি ঠাম্মির কাছে ঘুমিয়েছিলি। তুই কেঁদে উঠতেই তোর পিসি ঠাম্মি আমার কোলে তোকে দিয়ে গেল। আমার কোলে দিতেই তুই আবারও ঘুমিয়ে পড়লি। সেই জন্যই আমি তোকে কোলে নিয়ে বিছানায় বসেছিলাম। আমি তোকে কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় তোর বাবা ঘরে ঢুকে আমাকে বলে, মিশুকে মধ্যিখানে শুইয়ে দাও আর তুমিও শুয়ে পড়ো। তোর বাবাই প্রথম কথা বলল আমার সাথে। আমাকে আরও বলল, জানো তো, আমার এই বিয়ে করার একেবারেই ইচ্ছা ছিল না, কিন্তু পিসিমা আর দিদি আমাকে জোর করে মিশুর দেখভালের জন্য বিয়ে করিয়ে দিল। আমি মিলিকে কিছুতেই ভুলতে পারছি না। কি করে ভুলবো বলো? আমি তো ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ও আমাকে কি করে ছেড়ে চলে গেল? আমি কি দোষ করেছিলাম? এই বলে অঝরে কাঁদছিল। আমি চুপচাপ বসেছিলাম, কি বলবো বুঝতে পারছিলাম না। আমি এই প্রথম কোনো ছেলে মানুষকে এভাবে কাঁদতে দেখলাম, তাও আবার বউয়ের জন্য। হ্যাঁ, আমার মামার চোখেও জল দেখতে পেয়েছিলাম সেই দিন, যেই দিন আমি এখানে বিয়ের জন্য রাজি হচ্ছিলাম না। মামা যখন আমার হাত ধরে অনেক কষ্টে নিরুপায় হয়ে আমাকে বিয়েতে রাজি হতে বলেছিল, তখন আমার জন্য মামার চোখেও আমি জল দেখেছিলাম। আচ্ছা যাই হোক, তোর বাবা কাঁদছিল আর বলছিল, মিশু আমাদের ভালোবাসার স্মৃতি, তুমি কথা দাও ওকে ভালোভাবে মানুষ করবে, ওকে অবহেলা করবে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আমাকে আরও বলল, এই আলমারিতে টাকা থাকবে, সংসার করতে বা ওকে মানুষ করতে যখন টাকার দরকার হবে তুমি ওখান থেকে নিয়ে খরচা করবে। এই কথাগুলো বলি পেছন ফিরে শুয়ে পড়ল। আর 2 মিনিট পরেই নাক ডাকার শব্দ শুনতে পেয়ে আমি তোকে শুইয়ে দিয়ে আমিও শুয়ে পড়লাম। এই ছিল আমার জীবনের প্রথম শুভরাত্রি, অর্থাৎ মেয়েদের জীবনের অনেক আকাঙ্ক্ষার, অনাবিল আনন্দের, উৎসুকের, রোমাঞ্চের, প্রত্যাশার প্রথম শুভরাত্রি। কদিন যাওয়ার পর আমি তোর পিসির থেকে, কাজের মাসির থেকে সব শিখে নিয়েছিলাম।
কিভাবে তোকে চান করাবো, কখন খাওয়াবো, কখন ঘুম পাড়াবো, কিভাবে তোর কাঁথা কাপড় ধোবো সব। কারণ আমি তো কখনো কোনো ছোট বাচ্চাকে এত কাছে পাইনি, বা আমার কোনো ভাই বোনও ছিল না। কদিন পর তোর পিসি চলে গেল নিজের বাড়িতে। 2 মাস পর তোর পিসি ঠাম্মি যখন দেখলো আমি সব শিখে গেছি, তখন তোর পিসি ঠাম্মিও মেয়েকে দেখতে চলে গেল কদিনের জন্য মেয়ের বাড়িতে। কিন্তু মেয়েটা আর তোর পিসি ঠাম্মিকে আমাদের বাড়িতে আসতে দিল না। আমার সারা দিন তোকে নিয়েই কেটে যেত। আমার প্রতি তোর বাবার অনাদর, অবহেলা আমাকে আরও বেশি করে তোকে আঁকড়ে ধরতে শিখিয়েছিল। তোর বাবা আমার সাথে, এমনকি তোর সাথেও সারাদিন 1-2টোর বেশি কথা বলতো না। তোকে নিয়েই আমার জগৎ ছিল। কি করে যে আমি আস্তে আস্তে তোর প্রতি মায়ায় বন্দী হয়ে গেলাম তা আমি নিজেও জানতে পারলাম না। তুই আমাকে ছেড়ে আর আমিও তোকে ছেড়ে থাকতে পারতাম না। আমার মা যেদিন মারা গেল সেদিনও আমি তোকে নিয়েই একদিনের জন্য মাকে শেষ দেখা দেখতে গেছিলাম। তোর বাবা ও আরও অনেকে মরা বাড়িতে তোকে নিয়ে যেতে বারণ করেছিল, কিন্তু আমি বলেছি আমি যদি যাই মিশুকে নিয়েই যাব। প্রথমে আমার মামা যখন আমাকে দেখতে আসতো, আমি কেমন আছি জিজ্ঞেস করতো, সত্যি বলছি মামার উপর তখন আমার ভীষণ রাগ উঠত। মনে মনে ভাবতাম, নিজের মেয়ে হলে কি মামা এইভাবে বিয়ে দিতে পারতো? নিজের মেয়েকে তো ভালোই বিয়ে দিয়েছে, আর আমার বেলা। মামা মনে হয় আমার মনের কথা বুঝতে পারতো, কারণ মামা বলতো, আমাকে ভুল বুঝিস না মা, এই পৃথিবীতে যে যার ভাগ্য নিয়েই আসে। দেখতে দেখতে তুই বড় হয়ে গেলি, তোকে নিয়ে প্লে স্কুলে ভর্তি করিয়ে দিলাম। যখন তোর 3 বছর বয়স তখন অনিচ্ছা সত্ত্বেও তোর জন্য একটা বোন নিয়ে এলাম। আমাদের ফুলসজ্জা হয়নি ঠিকই, কিন্তু বিয়ের 3-4 মাস পর থেকেই দেখলাম মাঝে মাঝে তোর বাবার শারীরিক চাহিদাও জেগে উঠত। তুই তো বনু পেয়ে খুব খুশি। তুই বনুর নাম রাখলি তিশু। তোর বনু আসাতে আমার কাজের মাত্রা অনেক বেশি বেড়ে গেল। কখনো কখনো তিশুকে কোলে নিয়ে আমি তোকে স্কুলে, আর্টের স্কুলে দিতে যেতাম। আবার কখনো আমাদের বাড়িতে যে ভাড়া থাকেন মাসিমা, ওনার কাছেও তিশুকে রেখে যেতাম। একদিন তুই স্কুল থেকে আসার পর আমি তোর হাত ধরতেই তুই ব্যথা পাচ্ছি বলে চিৎকার দিলি। আমি তোর হাত ধরে দেখি হাতে লাল লাল মারের দাগ। তুই বললি ক্লাসে কথা বলেছিলি তাই ম্যাডাম তোকে মেরেছে। আমার তো দেখে আমি মাসিমাকে গিয়ে বলি, মাসিমা আপনি একটু তিশুকে দেখবেন, আমি মিশুকে নিয়ে এক্ষুনি একটু স্কুলে যাব, দেখুন না ওকে ম্যাডাম মেরে হাত লাল করে দিয়েছে। মাসিমা আমাকে বলে, ছাড়ো তো বাবু, নিজের যে একটা আছে ওর দিকে ধ্যান দাও। কথাটা শুনে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিল। আমি মাসিমাকে বলি, ছি ছি মাসিমা, আপনি কি বললেন? আমি আপনার কাছে এটা আশা করিনি। আপনি একটা বয়স্ক মানুষ হয়ে কি করে এই কথাটা বলতে পারলেন? বিশ্বাস কর মিশু, আমি তো কখনো ভাবতেই পারি না যে আমি তোকে জন্ম দিইনি, বরঞ্চ তিশু আসাতে আমি মনে মনে খারাপই পেয়েছিলাম। সবাই নিজের সন্তানকে বলে এইটা আমার নারী ছেঁড়া ধন। আমিও সেই মতো বলি, তুই আমার হৃদয় ছেঁড়া ধন। আমি তো তোকে হৃদয় দিয়ে জন্ম দিয়েছি রে। তারপর মাসিমার উপর রাগ করে তিশুকে কোলে নিয়ে রিকশায় করে স্কুলে গিয়ে সোজা প্রিন্সিপাল স্যারকে তোর হাত দেখিয়ে বললাম, স্যার এইটুকুন একটা শিশু ক্লাসে কি এমন অন্যায় করেছিল যে ওকে এইভাবে ম্যাডাম শাস্তি দিল? আমি মানছিও অন্যায় করেছে, কিন্তু আমি তোর গার্জিয়ান ছিলাম। আমার মেয়ে কোনো অন্যায় করলে আপনারা আমাকে জানাতে পারতেন। স্যার তোর হাতের দাগগুলো দেখে ম্যাডামকে ডাকিয়ে এনে মাপ চাইতে বললেন। আমি বলি, স্যার মাপ চাইতে হবে না, কিন্তু উনি যেন আর কারোর বাচ্চাকে এইভাবে না মারেন, এটা শুধু বলে দিন। স্কুল থেকে আসার পর মাসিমা ডেকে বলেন, ও তিথি স্যার কি বলল? আমি কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে গেলাম। কতদিন কথাই বলিনি ওনার সঙ্গে। দেখতে দেখতে তোর বোনও বড় হয়ে গেল, ওকেও স্কুলে ভর্তি করে দিলাম। এখন আমার সুবিধাই হলো, এক স্কুলে 2 বোন। তোরা একটু বড় হওয়ার পর 2 জনকেই সাঁতার, তিশুর নাচ পছন্দ তাই ওকে নাচের ক্লাসে, আর তোর গান পছন্দ তাই তোকে গানে ভর্তি করিয়ে দিলাম। তুই একটু বড় হওয়ার পর
লোকে তোকে কুবুদ্ধি দিতে শুরু করলো। ওদের কথা শুনে তুই মাঝে মাঝে ঘরে এসে আমাকে বলতি, আমি তো তোমার নিজের মেয়ে না। আমাকে স্কুলে অনেকেই বলেছে তুমি আমার সৎ মা। আমি তোর মুখে এইসব কথা শুনে ভয় পেতাম আর লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, এই ভেবে যে তোকে লোকে আর ভালো থাকতে দেবে না। আমার ভীষণ কষ্ট হতো তোর মুখে সৎমা কথাটা শুনলে। একদিন তোর বাবাকে কথাটা বললাম। তোর বাবা তখন তোকে কৃষ্ণ ঠাকুরের গল্প শোনালো। কৃষ্ণ ঠাকুরও তো অন্য মায়ের কাছে বড় হয়েছে। কৃষ্ণের গল্প শুনে তুই অনেকটাই শান্ত হলি। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ভাগ্য আর আমার সাথ দিল না। একদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাজ সেরে তোর বাবাকে ডাকতে গিয়ে দেখি তোর বাবা আর নেই। ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকে চলে গেলেন। হঠাৎ এর মধ্যে মনে হলো পৃথিবীটা শূন্য হয়ে গেছে আমার কাছে। অথই জলে পড়লাম। কি করব মাথায় কিছু কাজ করছিল না। তবে তোর বাবার অফিসের স্টাফরা আমাকে অনেক সাহায্য করেছিল। আমার মনে হয়েছিল আমার কোমর ভেঙে গেছে, আমি আর দাঁড়াতে পারবো না। কিন্তু না, তোদের দুই বোনের দিকে তাকিয়ে আমাকে আবারও দাঁড়াতেই হলো। একদিনের কথা তোর মনে আছে মিশু? সেদিন তোরা দুই বোন একসঙ্গে স্কুল থেকে এলি। তিশু আগে খেতে বসেছিল। ও কেন জানি সেদিন বলল, মা, মাছের মাথাটা আজকে আমাকে দেবে? আমি ভাবলাম প্রত্যেক দিন তো মাথাটা তোকেই দিই, আজ যখন তিশু মুখ ফুটে বলেছে ওকেই মাথাটা দিয়ে দিই। তুইও একটু পরে এসে খেতে বসলি, কিন্তু মাছের মাথাটা তিশুর থালায় দেখে তোর সে কি রাগ। তুই আমাকে কি বললি? তুই বললি আমাকে মাছের মাথাটা দিলে না কেন আজকে? হো, নিজের মেয়েকে আজকে মাছের মাথাটা দিয়ে দিয়েছ? তুই রাগ করে আরো অনেক কথাই বলেছিলি। তিশু মাছের মাথাটা আর খেলো না। তিশু রাত্রিবেলা আমার সঙ্গে শোয়। তুই আর এখন আমার কাছে শুস না। তুই বড় হয়ে গেছিস, তাই তোর বিছানা এখন আলাদা। তিশু রাতে শুয়ে আমাকে বলে, মা, আমি আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। আমার জন্য আজকে দিদিভাই তোমাকে অনেক অপমান করলো। তোমাকে আমার জন্য কতগুলো কথা শুনতে হলো। মা, আমার কোনো ভালো জিনিস লাগবে না, তুমি সব দিদিভাইকেই দিয়ে দিও। ও যেন তবু তোমাকে ভুল না বোঝে। আমি তখন তিশুকে বলি, মায়ের আবার মান অপমান কিরে? মা তো মাই হয়। আচ্ছা তিশু মা, আমি একটা কথা বললে তুই রাখবি? কি কথা মা, বলো। মারে, আমাদের তো তেমন কিছুই নেই, থাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা। তোর বাবা কেন জানি না হঠাৎ একদিন এসে আমাকে বলে, আমি তো তোমাকে কোনোদিন কিছু দিতে পারিনি, আমি না থাকলে যেন তোমার কোনো অসুবিধা না হয়, তাই এই বাড়িটা আমি তোমাকে দিয়ে গেলাম। তাই আমি তোকে বলছি, আমি যদি এই বাড়িটা কখনো মিশুকে দিয়ে দিই, তুই কি কোনো কারণে আপত্তি করবি? এইটা তুমি কি বলছো মা? আমি চাই না কোনো কিছু, তুমি সব দিদিভাইকে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। যাক, তিশুর থেকে কথাটা শুনে নিশ্চিত হলাম। তোদের বাবা তো বেশি টাকা পয়সা রেখে যেতে পারেননি। যতটুকু রেখে গেছিলেন সেইটুকু আর অফিস থেকে পাওয়া সব টাকা দিয়েই তুই MBA আর তিশু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেই সব শেষ হয়ে গেল। এটা অবশ্য তুই নিজেই জানিস, কারণ টাকা পয়সা তখন তোকে দিয়েই আমি হ্যান্ডেল করাতাম। তুই তখন বলেছিলি, মা, টাকা সব শেষ হয়ে যাচ্ছে, অসুখ বিসুখ হলে টাকা কোথায় পাবে? আমি বলেছিলাম, আমার টাকা পয়সা তো তোরা যেই লাইন নিয়ে পড়তে চেয়েছিস সেইটা যে পড়াতে পেরেছি, এটাতেই আমি খুব খুশি। তোর বাবার মনোকামনা পূর্ণ হয়েছে। তোরা মানুষ হ, এটাই তোদের বাবা চেয়েছিলেন। বিশেষ করে তোকে যেন লেখাপড়া শিখিয়ে মানুষ করতে পারি, তোর বাবা এটাই চাইতেন। সব সময় বলতেন, তুই মানুষ না হলে তোর মায়ের কাছে উনি উপরে গিয়ে মুখ দেখাতে পারবেন না। একটা দিক থেকে কিন্তু আমি রেহাই পেয়েছি। তোরা দুই বোনেই নিজেদের জন্য মনোমতো পাত্র ঠিক করে রেখেছিলি। তিশু এক প্রবাসী ছেলেকে ভালোবেসেছিল। ওদের বাড়ি থেকে খুব তাড়া ছিল বিয়ের জন্য, কিন্তু আমি তোর জন্য একটু অপেক্ষা করতে বলেছিলাম, কারণ আগে বড় বোনকে না দিয়ে কি করে ছোট বোনকে বিয়ে দিই। ওরা আমাকে বলেছিল, আমরা কিছুই চাই না,
আপনি শুধু কোর্ট ম্যারেজটা করিয়ে দেবেন, তাহলেই হবে। তুই শুনে বললি, মা আগে তিশুর বিয়েটা দিয়ে দাও, আমি 1 বছর পরে বিয়ে করব। তাই তিশুকে বিয়েটা দিয়ে দিলাম। ওরা কিছুই নিল না। 1 বছর পর তোর বিয়ে ঠিক হলো। মোটামুটিভাবে অনুষ্ঠানের আয়োজন করলাম, তবে তোর সাহায্য নিয়ে। আত্মীয় স্বজনও এলো, তোর মামা মামি, তোর মাসি পিসি তিশু সবাই এলো। অধিবাসের দিন রাতে তোর অধিবাস হয়ে যাওয়ার পর তুই তোর মাসি মামির সাথে বসে কথা বলছিলি। তখন তোর মাসি আর মামি তোকে বলেছিল যে সৎমা সৎমাই হয়, সৎমা কখনো নিজের মা হতে পারে না। তোকে তোর মাসি বলেছিল, মিশু তোর মায়ের সোনার জিনিসগুলো ঠিক আছে তো? সব মিলিয়ে নিয়েছিস তো? নাকি তোর সৎ মা নিজের মেয়েকে তোর এখান থেকে কিছু দিয়ে দিয়েছে? আর মিশু, তুই কেন খাল কেটে কুমির ঢোকাচ্ছিস তোর ঘরে? তোর এই সৎ মাকে কেন তোর নতুন সংসারে নিয়ে যাবি? উনি তো এখানেই থাকতে পারেন। আর তোর বাবার নামের বাড়িটা কিন্তু তুই ছাড়বি না, এই বাড়িটা কিন্তু তোরই প্রাপ্য। ওরা জোরে জোরেই বলেছিল কথাগুলো শুনে তিশু আর তোর পিসি যেতে নিয়েছিল ওদের সঙ্গে কথা বলার জন্য। আমি দুইজনেরই হাত ধরে রেখেছিলাম, যেতে দিইনি। তবে ওরা কিন্তু ঠিক কথাই বলেছে, সৎমা সৎমাই হয়, সৎমা কখনো আপন হয় না। আমি কিন্তু ওদের কথায় রাগ করিনি, খারাপও পাইনি। আর সত্যিই তো, তোদের নতুন সংসারে আমি গিয়ে কি করব? মিশু, একটা কথা, আমি কিন্তু তোর মায়ের গয়না কি কি ছিল বা কি কি গয়না আছে কিছুই জানি না রে। তোর মায়ের গয়নাগুলো আমার বিয়ের আগেই তোর বাবা সব তোর পিসিমণির কাছে রেখে দিয়েছিল। তুই তো দেখেছিস আমি তিশুকে একটা গয়নাও দিইনি, ওরাও কিছুই চায়নি। তুই মামি মাসির মুখে এইসব কথা শুনে সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। তোর চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে গিয়ে তোকে জলের ছিটা দিয়ে সুস্থ করলাম। তোর পিসি ঠাম্মি বলেছিল তোর মামি মাসির কথা। তোর মা মারা যাওয়ার পর ওরা একবার এসেছিল খবর করতে। তখন তোর ঠাম্মি ওদেরকে বলেছিল তোকে নিয়ে যেতে, একটু বড় করে দিতে, কারণ তোর বাবা কাজে যাবে, না তোকে দেখবে। ওরা তখন স্পষ্ট করে বলেছিল পারবে না অন্যের বোঝা নিতে। আমার বিয়ের পরে কিন্তু আমি ওনাদেরকে একদিনের জন্য এই বাড়িতে আসতে দেখিনি। তোর বিয়ে ঠিক হওয়ার পরে আমি তোর পিসিকে দিয়ে ওদেরকে তোর বিয়ের নিমন্ত্রণ পাঠিয়েছিলাম। তোর বিয়ে হয়েছে আজ 1 মাস হলো। তুই চলে যাওয়ায় আমার বুকটাই শূন্য হয়ে গেছে। আমি তো সব ব্যাপারে তোর উপরে নির্ভরশীল ছিলাম। তুই ছিলি আমার ডান হাত আর তিশু ছিল আমার বাঁ হাত। তোরা দুইজন আমার একই বৃন্তের 2টি কুসুম। তোদের বিয়ে দিয়ে আমি ভীষণ একা হয়ে গেছি। তাই তো আমি একাকিত্ব কাটাতে নিজের পথ নিজেই খুঁজে নিলাম। তবে যে যাই বলুক না কেন, আমি কিন্তু এখনো মনে প্রাণে তোরই মা, সৎ মা নই, তোর আসল মা হয়েই আছি। শেষ করার আগে তোকে আরও একটা কথা বলি। তিশু যখন প্রবাসী ছেলেকে বিয়ে করবে বলে ঠিক করেছে, তখনই তিশু আমার পাসপোর্ট বানিয়ে রেখেছিল। তুই মনে কষ্ট পাবি দেখে আমি তোকে দেখাতে না করে দিয়েছি। আমাকে তিশু ওদের ওখানে নিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছে। আমি বলে দিয়েছি তোকে এই দেশে ফেলে আমি মরে গেলে ওই দেশে যাব না। আচ্ছা মিশু, অনেক কথা লিখে ফেললাম, তোর নিশ্চয়ই পড়ার ধৈর্য থাকবে না। দেব আর তুই ভালো থাকিস। আমি দূর থেকে তোদেরকে আশীর্বাদ করি, আর পারলে আমাকে ক্ষমা করিস। ইতি, তোর মা। মিশু চিঠিটা পড়ে অঝরে কাঁদছিল। দেব পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, মিশু তুমি কেঁদো না, আমাকে তুমি 1 সপ্তাহ সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার সোর্সকে কাজে লাগিয়ে 1 সপ্তাহের মধ্যে তোমার মাকে যেখান থেকে পারি খুঁজে এনে দেব। উনি নিশ্চয়ই কোনো বৃদ্ধাশ্রমে আছেন। মিশু কাঁদছে আর ভাবছে, মা তুমি আমাকে লোকের কথা শুনে একটা চিঠি লিখে পর করে দিয়ে চলে গেলে। জন্ম দিলেও তোমার মতো মা পাওয়া যায় না। আমি কিন্তু মা তোমাকে পর হয়ে যেতে দেব না। আর আমি এটাও জানি
আমি তোমার সারা হৃদয় জুড়েই আছি। বিকেলবেলা মিশু ওরা চলে গেল মানেশ্বরে। দেব পরদিনই তিথি দেবীর ফটো নাম দিয়ে চারিদিকে ওর সোর্স লাগিয়ে দিল। 1 সপ্তাহ পরেই খবর চলে এলো যে দেবীপুর থেকে 25 কিলোমিটার দূরে একটা নতুন বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। তিথি দেবী ওখানেই আছেন। দেব আর মিশু দুইজনে ঠিক করলো যে শনিবার দিন বিকেলে দেবীপুর চলে যাবে ওরা, আর পরদিন সকালে আশ্রমে গিয়ে মাকে নিয়ে সোজা মানেশ্বরে চলে আসবে। ছোট বোন তিশু মিশুর বিয়ে উপলক্ষে যে দেশে এসেছে এখনো যায়নি। ওরা পরের সপ্তাহে আবার কানাডায় চলে যাবে। এখন তিশু ওর শ্বশুরবাড়ি রায়পুরে আছে। তিশু বলেছিল, দিদি তুই হানিমুন থেকে ফিরে আয়, আমরা 2 দিনের জন্য তোর ঘরে বেড়াতে যাব। আবার কবে না কবে আসি। তাই মিশু ফোন করে তিশুকেও মানেশ্বরে আসতে বলে দিল। শনিবার বিকেলে দেব আর মিশু দেবীপুরে গিয়ে রাতে থেকে পরের দিন সকালেই বৃদ্ধাশ্রমে চলে যায় মাকে আনতে। প্রথমে দেব আশ্রমের অফিসে গিয়ে সব নিয়ম কানুন সেরে নিয়ে তারপর সোজা মায়ের রুমে চলে যায়। তিথি দেবী মিশুকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুই এখানে? মিশু বলে, তুমি আজ কিছু বলবে না মা, আজ যা বলার আমি বলবো। মা, তুমি কি ভেবেছিলে তুমি সব কিছুতেই জিতে যাবে? না মা, তা তো হয় না, কখনো সন্তানকেও জিততে দিতে হয়। আচ্ছা এখন কথা বলার সময় নেই, আমাদেরকে আবার অনেক দূর যেতে হবে। তাড়াতাড়ি করে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। শোন মিশুমা, আমাকে আমার মতো। আমি তোমার কোনো কথাই শুনছি না বলে মিশু ঝটপট করে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে জোর করেই মাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। পথে মিশু আর একটা কথাও বলল না মায়ের সাথে। একদিন পর তিশুও চলে এলো মানেশ্বরে ওর বর প্রদীপ্তকে নিয়ে। 2 দিন সবাই মিলে খুব হইচই, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর আনন্দ করেই কাটল। পরের দিন তিশু ওরা চলে যাবে। সন্ধ্যায় সবাই মিলে চা খেয়ে আড্ডা দিচ্ছিল ড্রয়িং রুমে। মনে একটা কষ্টও ছিল, কাল তিশু চলে যাবে। মিশু উঠে গিয়ে একটা বাক্স এনে আবার এসে বসল। ওই বাক্সের থেকে কয়টা গয়না নিয়ে তিশুর সামনে গিয়ে বলে, তিশু দেখি, আমি তোকে এই গয়না কটা পরিয়ে দিচ্ছি বলে গলায় হাতে কানে জোর করে পরিয়ে দিল। তিশু না না করেই যাচ্ছে, কিন্তু মিশু কিছুই শুনছে না। মিশু বলে, শোন তিশু, এইগুলো মায়ের গয়না ছিল। এই গয়নাগুলোতে আমার যতটুকু অধিকার তোরও ততটুকুই অধিকার। কাজেই তোর থেকে কোনো কথা আমি আর শুনতে চাই না। আর মায়ের সামনে গিয়ে মিশু বলে, মা এই নাও বাড়ির দলিলটা, বাড়ি আমার চাই না। তুমি পরে উকিল ডেকে বাড়িটা তিশুর নামে করে দিও। তিশু শুনে বলে, তা হবে না, বাড়ি তোমার নামেই থাকবে, আমার কিছু লাগবে না। তিথি দেবী সব শুনে বলে, ঠিক আছে, তুই যখন মানছিস না তাহলে বাড়ি আমি পরে তোদের 2 বোনের নামেই করে দেব। মিশু উঠে এসে মাকে জড়িয়ে ধরে বলে, আমি তো কোনো গয়না সম্পত্তি চাই না মা, তুমি তো আমার সবচাইতে বড় গয়নার সম্পত্তি। আমার কাছে আমার মা আছে, আমার আর কি চাই বলো? মিশুর কথা শুনে তিথি দেবীর 2 চোখ জলে ভরে গেল। তিশুও উঠে এসে মাকে জড়িয়ে ধরে। তিথি দেবী 2 মেয়েকে জড়িয়ে ধরে ভাবেন, এই পৃথিবীর সবচাইতে সুখী মা আমি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।